হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। আজ 25শে বৈশাখ। বাঙালি বাংলা ক্যালেন্ডারের দুটো তারিখ কখনো ভোলে না, এক পয়লা বৈশাখ আর দুই 25শে বৈশাখ। অতএব আজ ভালোবাসার মরশুম, ভালোবাসার কবিকে এই বিশেষ দিনে একটা সামান্য ট্রিবিউট তো দেবেই। চলো শুরু করা যাক চটপট। তবে শুরু করার আগে মনে আছে তো আমাদের নতুন চ্যানেল হার হিম করা ভয়ের গল্প নিয়ে ভূত চর্চা? শুনছ তো সবাই? ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। শুধুমাত্র শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে ভূতের গল্প। নমস্কার, আমি আবির। এই রে, একটু ঘাবড়ে গেলেন বোধহয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমি আবিরের চরিত্রে অভিনয় করছি, আপনাদের সেই পরিচিত বন্ধু প্রীতম। হ্যাঁ, আমার সঙ্গে আজ রয়েছে সপ্তপর্ণা মানে অন্তরা, আর উষারানী দেবী মানে চৈতালি, ও হ্যাঁ সঙ্গে আছে সংযুক্তা মানে মধুমিতা। আর আজকের গল্প প্রেমের জোয়ারে। ঠিক ধরেছেন বন্ধুরা, আজকের গল্প আমি আবির আর আমার সঙ্গে সপ্তপর্ণা, আমাদের দুজনের ভালোবাসার গল্প। গল্পের লেখক ওই ভালোবাসার মরশুমে যে দুজন গল্প লেখে তাদের মধ্যে একজনের মানে প্রীতমের। আর গল্প পাঠে কিন্তু আজকে কেউ নেই, কারণ আজ কিন্তু আবিরের ভার্সনে শুনবো গোটা গল্পটা। দাঁড়ান 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 এদিকে আমি গল্প বলা শুরু করে দিয়েছি আর ওদিকে কাণ্ড দেখুন। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। উফ, দিলি তো আমার ভাবখানা নষ্ট করে। শোন, রবীন্দ্রনাথের কবিতা যেমন খুশি বললেই হয়ে যায় না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ জানি মা, রবীন্দ্রনাথের কবিতা অনুভব করতে হয়, শুধুমাত্র আবৃত্তি করতে নেই মা। তাহলে যে কবিতার মধ্যে লুকিয়ে থাকা গল্পটাই বুঝতে পারা যায় না। কি বললি? কবিতার মধ্যে গল্প? সত্যি, তোদের জেনারেশনটাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। ও মা, এতে অবাক হওয়ার আছেটা কি? রবীন্দ্রনাথের প্রতিটা গান, প্রতিটা কবিতার মধ্যে কোনো না কোনো একটা গল্প লুকিয়ে আছে, এতে অবাক হওয়ার কিছু নেই তো। এইটাই হচ্ছে তোমাদের জেনারেশনের সমস্যা, বুঝতে পেরেছো? কথা নেই, বার্তা নেই, যে কোনো বিষয় নিয়ে তোমরা তর্ক যদি শুরু করতে পারো তাহলে আর তোমাদের বিরাম নেই। আর এটাই তোমাদের জেনারেশনের সমস্যা জানো মা। কোনোভাবেই তোমরা কোনো কিছুকে যুক্তি দিয়ে বোঝাতে চাইলে সুপিরিয়রিটির থিওরি আওড়াতে শুরু করে দাও। ওহ, সত্যি, মুখের ভাষা শোনো একবার। শোনো, যত বড় মাপের জ্ঞানী হয়ে যাও না কেন, মাথায় রেখো রবীন্দ্রনাথকে ধরা ছোঁয়ার ক্ষমতা তোমাদের জেনারেশনের পক্ষে সম্ভব নয়। কেন মা, রবীন্দ্রনাথকে তোমরা পেটেন্ট নিয়ে রেখেছো নাকি? এই শোন, তোর সঙ্গে আমি এখন এই তর্ক করতে পারবো না, আমাকে স্কুলে বেরোতে হবে। আমিও পারবো না, কারণ আমিও কলেজের জন্য রেডি হচ্ছি। বাই। পর্দা টানা ঘরে মৃদু আলো, দরজা দিয়ে ঢুকে
ডান দিকের দেওয়াল জুড়ে একটা বড় জানলা। সে জানলা শুরু হয়েছে মেঝে থেকে, আর জানলার গ্রিল ছুঁয়েছে একদম সিলিং। খড়খড়ি দেওয়া পাল্লাগুলো পুরোপুরি না খুলেও খড়খড়ির হাতলে চাপ দিয়ে খানিকটা ফাঁকা করলেই ঘরের বাইরের সব কিছু দৃশ্যমান হয়ে ওঠে। 20x15 ঘরটা সাদা কালো মার্বেল দিয়ে দাবার ছকের মতো করে মোজাইক করা। একদিকে একটা কাঠের বিরাট দেরাজের মতো কাঁচের পাল্লা দেওয়া আলমারি। সেই আলমারির একটা দিক জুড়ে সমগ্র রবীন্দ্র রচনাবলী খণ্ডে খণ্ডে সাজানো, আর তার ঠিক পাশেই রবীন্দ্রনাথের যুবক বয়সের আলখাল্লা পরিহিত বাল্মীকি প্রতিভায় অভিনয় করাকালীন একটা বিরাট ছবি। তার পাশে পড়ার টেবিল, টেবিল জুড়ে নানান সাহিত্যিকদের রচনাবলী, আর স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতার বান্ডিল। এটা উষা রানী দেবীর নিজের ঘর। আর এক পাশে বার্মাটিক উডের একটা কুইন সাইজের পালঙ্ক, খাটের উপর হেরিংবোন সেলাই করা সাদা চাদর। রান্নাঘর থেকে ভেসে আসছে রান্নার সুবাস। সপ্তপর্ণা কলেজ বেরোবে, আর উষা রানী দেবী বেরোবেন স্কুলে। আজ একটু তাড়াতাড়ি পৌঁছবার কথা। স্কুলে আজ পরিচালন সমিতির সঙ্গে রবীন্দ্র জয়ন্তী নিয়ে মিটিং রয়েছে। সপ্তপর্ণা কলেজের ব্যাগ হাতে, ভেজানো কাঠের ফ্রেমে কাঁচের দরজাটা খুলে ঢুকে পড়ল, থেমে দাঁড়ালো, আর তারপরেই শুরু হলো বাকযুদ্ধ। উফ, এই আবার শুরু হলো সকাল সকাল। রোজকার এদের এই এক নাটক। সকাল থেকে রাত্রি পর্যন্ত অফিসে ঢুকলে কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ তুলতে পারি না, আর এদের হাতে কত টাইম দেখো। রবীন্দ্রনাথ কার, আমার না মার, এই নিয়ে সকাল সকাল রোজকার ক্যাঁচাল শুরু হয়ে যায়। মনে মনে গজগজ করতে করতে ধুমধাম করে চটপট জানলাগুলো বন্ধ করে দিলাম। সপ্তপর্ণাদের ঠিক পাশের বাড়িতেই থাকি আমি, একাই থাকি। বছর 3 হলো একটা আইটি কোম্পানিতে চাকরি পেয়েছি। হ্যাঁ, অবস্থাপন্ন বাবা মায়ের আমি একমাত্র ছেলে। বাবা মা দুজনেই চাকরি সূত্রে থাকেন দেরাদুনে। আমি আবির, ওখান থেকেই পড়াশোনা করেছি। তারপর কলকাতায় চাকরিটা পেয়ে এই বছর 3 হলো আমার দাদুর এই পুরনো বাড়িটা নিজের আস্থানা করে তুলেছি। আপাদ মস্তক কর্পোরেট ছেলে আমি। ওইসব গান, কবিতা, নাটকে সেভাবে খুব একটা ইন্টারেস্ট আমার নেই। আজ আবার সকালবেলা শুরু করলে? দেখেছো পাশের বাড়ির ওই ছেলেটা তোমার চিৎকার চেঁচামেচি তর্কাতর্কিতে জানলা বন্ধ করে দিল। আমার চিৎকারে জানলা বন্ধ করেনি মা, ও তোমার ওই আজি প্রভাতে রবির কর শুনে মরমে শোয়াতে পারেনি, তাই বাধ্য হয়ে জানালাগুলো বন্ধ করে দিয়েছে। এ আবার কি অদ্ভুত কথাবার্তা! প্রভাতের আবৃত্তি না হলে মনটাই তো তৃপ্ত হয় না। আরে আমাদের কলেজেও কবিতা চর্চা হয়, কিন্তু আমরা এখনো গভীর কণ্ঠে রাবীন্দ্রিক ভঙ্গিতে আবৃত্তি না করে কবিতাকে অনুভব করার চেষ্টা করি। নিজের মতো করে করি। নিজের মতো মানে কি? ভাগ্যিস বলনি তোমরা আজকাল আধুনিক ছেলেমেয়েরা নিজেদের মতো করে কয়েকটা রবীন্দ্রনাথের কবিতা বা গান নিজেরাই লিখে ফেলেছ। মানে কবিতাকে হৃদয়ে ধারণ করাই তো আসল নাকি? তা বলে তুমি গলা নামিয়ে ইংরাজি থিয়েটারের মতো করে কবিতা পড়বে? কবিতাটাকে আসলে ফিল করতে হয় মা, শব্দ তো মাধ্যম। রবীন্দ্রনাথ নিজেই তো বলেছেন, ভাব প্রকাশ করিবার জন্য ভাষা আছে, ভাব গোপন রাখিবার জন্য ভাষা আছে। গলার ভঙ্গি সৌন্দর্য তৈরি করে না, চেতনা তৈরি করে। তুমি যেভাবে আবৃত্তি করো সেটাও তো একটা নির্দিষ্ট প্যাটার্ন। আর আমি যদি বসন্ত এসেছে বলার সময় সত্যি বসন্ত অনুভব করি, তবে তাতে তো রাবীন্দ্রিকতা কমে না, কারণ এটা একটা ভাবনা চিন্তা, একটা নির্দিষ্ট ধারা, একটা বিশ্বাস। তার মানেটা কি?
রাবীন্দ্রিকতা কোনো পরিমাপের একক নয় যে কমানো বা বাড়ানো যেতে পারে। ব্যাপারটা হলো মর্যাদা রক্ষা। এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথকে ডিজে রিমিক্সে নামিয়ে এনেছে। ফিউশন, স্পোকেন ওয়ার্ড, এগুলো কবিতা নয় মা, নাটক। তুমি যদি ভাবো আমরা নাটক করছি, তবে একটা কথা বলি মা, আমাদের এই নাটক দেখে অন্তত অনেকেই রবীন্দ্রনাথকে চিনছে নতুন করে। রবীন্দ্রনাথ তো চিরকাল নতুনত্বকেই স্বাগত জানিয়েছেন। তুমি কি বিশ্বাস করো উনি চাইতেন সবাই শুধু রেওয়াজে বাঁধা আবৃত্তি করুক? রবীন্দ্রনাথের সময়েও কিন্তু মা, রবীন্দ্রনাথ অন্যান্য কবিদের থেকে এগিয়ে ছিলেন, অর্থাৎ আধুনিক ছিলেন। ঠিক আছে, মানছি তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তবুও ওভাবে শুনলে আমার ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কেমন যেন দূরত্ব তৈরি করে। আমারও একই হয় মা। যখন তুমি ভাবো আমি ভুল করছি, তখন আমারও মনে হয় তুমি আমার ফিলিংসটা বুঝতেই পারছো না। ব্যাস 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 ব্যাস, এই তর্ক থামার নয়। সপ্তপর্ণা আর উষারানী দেবীর এই ঝগড়াঝাঁটি রবীন্দ্র জয়ন্তী যত এগিয়ে আসে, প্রতি বছর ততই বাড়তে থাকে। আমার পরিচয় তো আগেই পেয়ে গেছেন, এবার চলে আসি সপ্তপর্ণার পরিচয়ে। সপ্তপর্ণা ইংরাজি সাহিত্যে মাস্টার্স করছে, ইউনিভার্সিটিতে কালচারালি ভীষণ অ্যাক্টিভ, মনে প্রাণে বিশ্বাস করে রবীন্দ্রনাথকে রাবীন্দ্রিকতায় নয়, অনুভবে, আবেগে ধরে রাখা যায়। আর অন্যদিকে উষারানী দেবী, তিনিও সাহিত্যের ছাত্রী, শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, বাংলা ছিল তার বিষয়। প্রফেসর হাজব্যান্ড মারা যাবার পর আবার নতুন করে শুরু করেন স্কুলের চাকরি। তখন সপ্তপর্ণার বয়স মাত্র 7। তারপর নদীর জল অনেক দূর বয়ে গেছে। এখন সপ্তপর্ণা 22-এর যুবতী। দীর্ঘ 15 বছর চাকরি জীবন পেরিয়ে এখন উষারানী দেবী স্কুলের প্রধান শিক্ষিকা, সঙ্গে স্কুলের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকও বটে। তবে তিনি আবার আধুনিকতায় নয়, রাবীন্দ্রিকতায় ঘোর বিশ্বাসী। ও হ্যাঁ, চুপি চুপি জানিয়ে রাখি, উষারানী কাকিমা, উনি কিন্তু একদম ম্যাচিং ঢাকাই জামদানির সঙ্গে ম্যাচিং মাথায় ফুল গুঁজে তবেই বাড়ি থেকে বের হন। রাবীন্দ্রিকতায় ভরপুর বলতে পারেন, তবে অতি রাবীন্দ্রিকতা বললেও কিন্তু ভুল বলা হয় না। এই তো সেদিন 1 মে, ন্যাশনাল হলিডে, তাই অফিস ছুটি। তার উপর যা প্রচণ্ড গরম, তাই অফিস কলিগদের সঙ্গে আউটিংয়ে যাওয়ার কোনো প্ল্যান হয়নি আগে থেকে। অগত্যা সারাটা দিন বাড়িতেই কাটালাম। রোজ রোজ প্রসেস ফুড কিংবা হোম সার্ভিসের খাবার খেতে খেতে বিশ্বাস করুন পেটের ভিতরটায় জাস্ট চড়া পড়ে গেছে। তাই আজ ভেবেছিলাম যেভাবেই হোক ইউটিউব ঘেঁটে বিরিয়ানি রান্না করব। ছোটবেলায় দেরাদুনে মাকে অনেকবার বিরিয়ানি রান্না করতে দেখেওছি, তবে নিজে হাত পুড়িয়ে রান্না করব এমন খুব একটা কল্পনাও করিনি। তা সত্ত্বেও 3 বছর কি করে যে রান্না বান্না না জানা আমার কেটে গেল, সেটা ভাবতেই বেশ অবাক লাগে। তবে এখন আর আমি মোটেও অতটা অপটু নই। হ্যাঁ, ওই টুকটাক ভাত, ডিম সেদ্ধ, ডাল, চা, ডিমের অমলেট কিংবা আলু ভাজা, এসব দিব্যি করে নিতে পারি আজকাল। কিন্তু আজ প্রথম নিজের হাতে বানালাম চিকেন বিরিয়ানি। নিচের দিকটা একটু পুড়ে গেলেও খুব একটা মন্দ খেতে হয়নি, তাই মেজাজটা আজ বেশ খাসা রয়েছে। ভাবলাম একটা মুভি দেখব, দোতলার বারান্দার ঘরটায় বসে বসে। সেই মতো ওটিটি সার্চ করে বের করেও ফেললাম পছন্দসই মুভি। ওমা, হঠাৎ ভেসে এলো গান, তাও আবার খালি গলায়। ও না না, সরি, ঠিক খালি গলায় বলা যায় না, সঙ্গে ওই ছোট্ট মতো গিটার, কি যেন বলেন আপনারা, ওই ইউকেলেলে। কেউ কেউ অবশ্য ওই ছোট্ট বাদ্যযন্ত্রটাকে উকুলেলেও বলেন, তাই তো? যাই হোক, খানিকটা চমকে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ওমা, বেশ অবাক হলাম।
পাশের বাড়ির যে মা মেয়ের রবীন্দ্রনাথকে নিয়ে তরজা তুঙ্গে থাকে সেই মেয়েটি উদাত্ত কণ্ঠে গান করছে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। ওয়াও, সত্যি বলতে কি এতদিন জানতেই পারিনি যে পাশের বাড়িতে কেউ এত সুন্দর গান করেন। চমকে গিয়ে একবার আমার বাড়ির বারান্দায় তাকালো সপ্তপর্ণা। ঠিক এক্সপেক্ট করেনি যে হঠাৎ করে আমি এসে পড়ব আর ওকে উদ্দেশ্য করে ওর গানের প্রশংসাও করব। আসলে এতক্ষণ ওর গানের নীরব দর্শক ছিল ওরই আদরের পোষা একটা সাদা ধবধবে বেড়াল। আপনি? নমস্কার, আবির। পাশের বাড়িতেই থাকি। 3 বছর হলো কলকাতায় এসেছি, অথচ আজই প্রথম মনে হলো কিছু একটা মিস করে গেছিলাম এতদিন। মিস করছিলেন? তা কি মিস করছিলেন? এই যে বিকেলের গানটা। আর জানি না কেন আপনার গলার মধ্যে একটা আলাদাই আবেগ ছিল, শুনে খুব ভালো লাগলো। বিশ্বাস করবেন কিনা জানি না, ওটিটি সার্চ করে একটা মুভি অবধি ডিসাইড করে নিয়েছি দেখার জন্য। দেখতে যাব আর আপনার গান। চলে এলাম গান শুনতে। ধন্যবাদ। তবে এটা ভেবে সত্যি খারাপ লাগছে, আপনার মুভি দেখায় বোধহয় আমি বিঘ্ন ঘটালাম। তবে আপনার আমার গান ভালো লেগেছে শুনে সত্যি খুশি হলাম। আসলে খুব একটা কেউ শুনে বলে না তো, মানে বাড়িতে তো নয়। দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, রাস্তাঘাটে নানান জায়গায় অনেক রবীন্দ্রসঙ্গীত শুনেছি। হ্যাঁ, অনেকের গান ভালোই লাগে, সেটা মিথ্যে নয়। কিন্তু ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা আধুনিকতার ছোঁয়া সবার গানে পাই না। রবীন্দ্রনাথকে এতটা অনুভব করে গাইতে খুব কম লোককেই শুনেছি। আপনি শিখেছেন কোথাও? না, মানে ছোটবেলায় একটু শিখেছিলাম ওই মায়ের কাছেই। তবে মায়ের আবার একটু শান্তিনিকেতনে ঘোরানো পছন্দ, আমার আবার ওটা খুব একটা মনে ধরে না, তাই নিজের মতো করেই গাই। গানটা আসলে পড়াশোনার ফাঁকেই করে থাকি। তা কি পড়াশোনা করা হচ্ছে আপনার? ইংরেজি এমএ করছি, কিন্তু মা বাংলা সাহিত্য নিয়ে পড়েছিলেন। খোদ শান্তিনিকেতনের ছাত্রী উনি, ওনার কাছেই প্রথম গান শোনা, রবীন্দ্রনাথ শেখা। ও আচ্ছা, তাহলে তো খোদ কলকাতায় বড় হওয়া মেয়ের সঙ্গে মায়ের রবীন্দ্রনাথ নিয়ে তর্ক হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা, আপনি তো দেখি অনেক কিছুই জানেন। আরিপাতা স্বভাবটা কিন্তু মোটেও ভালো স্বভাব নয়। একেবারে না, আরই আমায় পাততে হয় না। জানলা দিয়ে অনেক কিছুই শোনা যায়, তবে বিশ্বাস করুন কখনো উঁকি দিইনি। বিশ্বাস করছি, না হলে এত শান্তভাবে গানটা শুনতে পারতেন না। কিন্তু আপনার গলায় একটা ব্যাপার ছিল জানেন, যেন ভিতরে কোথাও একটা কিছু জমে আছে, কিন্তু আপনি সেটা কথায় না বলে সুরে বললেন। অনেক ধন্যবাদ। এমনটা কিন্তু আগে কেউ বলেনি। আমি তো আগে শুনিনি আপনার গান, তাই বলার সুযোগও আসেনি। আজ তো ছুটির দিন, অফিস ছিল না তাই না? না, তাই জন্যই তো ঘরেই ছিলাম। ভাগ্যিস ছিলাম, না হলে তো আজকের বিকেলটা মিস হয়ে যেত। এত কিছু বললেন অথচ নিজের ব্যাপারে তো কিছুই বললেন না। আমি খুব সাধারণ একটা আইটি কোম্পানিতে চাকরি করি। অফিস কাজ ঘর এই নিয়েই দিন চলে যায়। তবে আজ মনে হলো
সত্যি বলতে কি ওই নাচ গান নাটক সাহিত্য নিয়ে আমার খুব একটা আগ্রহ যে আছে এমনটা না। আসলে এ নিয়ে চর্চা কখনোই হয়ে ওঠেনি সেভাবে। আর সব থেকে বড় কথা, ওই সো কল্ড রাবীন্দ্রিকতার মোড়কে মোড়ানো রবীন্দ্রসঙ্গীত আমার খুব একটা মনে ধরেও না। কিন্তু আজ সেই ভুলটা ভাঙলো জানেন। মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সব থেকে আধুনিক। তাই এখন মনে হচ্ছে আমার ওই চাকরি, অ্যাসাইনমেন্ট, ডেডলাইনের বাইরেও কিছু একটা থাকা দরকার লাইফে। তাই আজকে সেই বাইরের কিছু একটা খুঁজে পেলেন? হয়তো একটু আপনার গান আর এই কটা কথা। আর দাঁড়ান, চট করে এক কাপ চা করে নিয়ে চলে আসি, তাহলে গল্পটা আর একটু জমবে আর কি। আপনি চা খেতে ভালোবাসেন? খুব। তবে বানাতে পারি না আহামরি। ওই কোনো একটা ভাবে জল, চিনি, চা পাতা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি, বুঝলেন? ওটাই যথেষ্ট। এরপর যখন গান শুনতে আসবেন না, তখন আমার জন্য এক কাপ চা নিয়ে আসবেন। চায়ের বিনিময়ে আমি আপনাকে গান শোনাবো। চা নিয়ে এসে গান শোনা, এর চেয়ে ভালো কোনো অ্যাকম্পানি কল্পনাও করতে পারি না। তাহলে দেখা হবে আবার। আপনি আপাতত একটা চা বিরতি নিন। বেশ, তবে আশা করি খুব শিগগিরই দেখা হবে। চা বিরতিতে নয়, চায়ের আড্ডায়। ডান। তারপর আবার জীবন চলতে লাগলো নিজের ছন্দে। ওদিকে সপ্তপর্ণা আর উষারানী দেবী যত 25শে বৈশাখ এগোতে থাকে, ততই ওনাদের রবীন্দ্র তরজা বাড়তেই থাকে। তবে আজকাল আর ওনাদের ঝগড়া শুনে জানলাটা বন্ধ করে দিই না, বরং জানলার ধারে কান পেতে শোনার চেষ্টা করি। আরে বাবা, প্রতিবেশী বলে কথা, পাশের বাড়ির ঝগড়া শোনাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে না বলুন? না হলে 5 কান করব কি করে? যদিও বিশ্বাস করুন, আমাদের এই কলকাতার তথাকথিত কর্পোরেট পাড়া খুব একটা 5 কান করার জায়গা এটা নয়। ওটা আমি এমনি মজা করেই বললাম। সে যাই হোক, দিন 2 পর হঠাৎ করে অফিস থেকে ফিরছিলাম সন্ধেবেলা, ওই 6:30 নাগাদ। রাস্তার মোড়ে হঠাৎ দেখা সপ্তপর্ণার সঙ্গে। হাসি বিনিময় অবশ্য হয়েছে। তারপর আমি মজা করে এগিয়ে গেলাম। সত্যি বলতে কি, আজকের সিনারিওটা একটু আলাদা। আমরা দুজনেই দুজনকে দেখে মুগ্ধ। একটু লাজুক সপ্তপর্ণা আর একটু ভীতু আমি, কিন্তু ধীরে ধীরে একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠছি। আরে, এ তো দেখি গানের দেবী। আজকে কি সেই চায়ের আড্ডাটা বুঝতে পারে? আজকে ঠিক চা নয়, কফির জন্য না মনটা আনচান করছে। আপনি আসছেন? ডেটের অফার পেলে কেউ কি আবার না করে নাকি? বাবা, আপনি এটা কি ডেট ভাবছেন? না না, মানে ঠিক সেভাবে নয়। বন্ধুত্বের শুরু বলা যায়। মানলাম, তবে কফি শপে বসলে বন্ধুত্বটা একটু গাঢ় হয়ে যেতে পারে, জানেন তো। রিস্ক নিচ্ছি। ব্যাস, দুজনেই কাছের একটা কফি শপে ঢুকে পড়লাম। বসেছি জানলার ধারে, আলোর নিচে। আর এখান থেকে শহরের একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। কত মানুষ, কত গাড়ি, কত গতি নিয়ে ছুটে যাচ্ছে চারিদিকে, ঠিক আমাদের জীবনটার মতো। 2 কাপ কফিও এসে গেছে, সঙ্গে চলে এসেছে চিকেন স্যান্ডউইচ। আমার অবশ্য ইটালিয়ান পাস্তা বেশি পছন্দ, তবু আজ সপ্তপর্ণার পছন্দটাকে প্রেফারেন্স দিলাম। অবশ্য বলে নিয়েছি, অন্য কোনো দিন আমার পছন্দের খাবারও খেতে হবে। তাতে ও খুব একটা নিমরাজিও হলো না। তোমাকে কফি শপে কল্পনা করতে পারিনি। মানে বারান্দায় গান গাইছো, ওটাই মনের মধ্যে গেঁথে আছে। আমি শুধু বারান্দাতেই থাকি না, মাঝে মাঝে রাস্তার মোড়েও বেরোই। ভালোই হয়েছে বেরিয়েছিলে, না হলে তো এই হঠাৎ দেখাটা হতো না। আর হঠাৎ দেখা না হলে এমন কফির সন্ধেটাও তো আসতো না। তুমি বরাবরই এমন, কথায় কবিতা রেখে দাও। কবিতা তো সবাই রাখে, শুধু অনেকের মুখে ফুটে ওঠে না। এই, তুমি কি নিজে লেখালেখি করো?
তাহলে প্লিজ তুমি তোমার কয়েকটা লেখা আমাকে পড়তে দেবে প্লিজ? হয়তো দেব, যদি তোমার ধৈর্য থাকে। তবে হ্যাঁ, পরিষ্কার বলে রাখছি, আমার লেখায় কিন্তু ওই সমস্ত সাহিত্যের কচকচানি খোঁজা যাবে না। সোজা কথায় সরল মনের ভাবনা চিন্তা ফুটে উঠতে পারে। এর চেয়ে বেশি কিন্তু এক্সপেক্ট করা একেবারে ভুল হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে ধৈর্য না রাখলে অনেক কিছু মিস করব। তারপর একটু নীরবতা। দুজনেই কফিতে চুমুক দিলাম। তবে সেদিন প্রথম সপ্তপর্ণার চোখে আমার জন্য একটা ভালো লাগা লক্ষ্য করেছিলাম। আর সত্যি বলতে কি, আমারও বেশ ভালোই লেগেছে সপ্তপর্ণাকে। বাইরের আলো জানলায় পড়ে চেহারার নরম ছায়া এসে পড়ছে ঠিক টেবিলের উপর, আর সেই ছায়াটুকুকে স্পর্শ করা যাচ্ছে দিব্যি। তুমি কেমন মানুষ আবির? ওই একটা মাঝারি রকমের ভালো মানুষ। সময় অফিস যাই, ফিরি দেরি করে, রবিবারগুলোয় দারুণ অলস লাগে। দেখ, আমি ওসব বলিনি। আমি বললাম ওই কফির কাপে কুকিজ ডুবিয়ে না খেলে মন ভরে কি? আরে ধুর, মন শুধুমাত্র কফি আর ওই কুকিতে কখনোই ভরে না। আমার মন তো আসলে একটু উড়নচণ্ডী। মনটা একটু ঘোরাঘুরি করতে চায়, গান শুনতে ভালোবাসে, আর ওই গল্পের ভিতর হারিয়ে যেতে চায়। দেখেছো কোন কথাকে কোন কথায় নিয়ে চলে যাচ্ছ। গল্পে হারাতে চাইলে জীবনেও হারিয়ে যেতে পারো। জীবনে হারাতে চাই, যদি কারোর সঙ্গে হেঁটে হারিয়ে যেতে পারি। অমনি আমার কথা শুনে খানিকটা হেসে গড়িয়ে পড়ে সপ্তপর্ণা। মন্দ লাগে না, একখানা গজ দাঁত আর গালে সামান্য টোল। হঠাৎ করে বলে বসে কি জানেন? তুমি কবিতা লেখো না? না, ওরে বাবারে, কবিতা আর আমি ওই কি যেন একটা কি বলে, একদম আদায় কাঁচকলায়। তবে তোমার সঙ্গে কথা বললে মনে হচ্ছে লিখে ফেললেও ফেলতে পারি দু একটা কবিতা। লিখে ফেলো, লিখে ফেলো। একদিন আমার নামে একটা কবিতা লিখে ফেলো। নামটা বলবো নাকি শুধু ওই সে সম্বোধন করেই লিখবো? সেটাই রাখো বরং। নাম বলে দিলে তো কল্পনার পর্দা উঠে যাবে। ঠিক বলেছ। তারপর আবার কিছুক্ষণ চুপচাপ, শুধু দুজনের চোখে একটা মৃদু আলো খেলা করছে। আচ্ছা, প্রথমবার সরাসরি কথা বলছি, কিন্তু আমার না একটু অচেনা লাগছে না। আমিও সেটাই ভাবছিলাম, যেন কথাগুলো আগে থেকেই তৈরি ছিল, শুধু সময় খুঁজছিল বেরোনোর। তবে আজ তো সময় ঠিকঠাক এসেছিল। আবার আসবে তো, যদি তুমি চা বানানোটা শিখে নাও। বেশ, তাহলে কাল থেকেই প্র্যাকটিস শুরু করলাম। কিন্তু তারপর কি হলো? কি আর হলো, চায়ের প্র্যাকটিস শুরু হলো। বন্ধুত্ব উঠলো জমে মাত্র 2-4 দিনেই। আর তারপর ওই 25শে বৈশাখের 2-1 দিন আগে, এই তো সেদিন সপ্তপর্ণার ড্রয়িং রুমে ওরা দুই বন্ধু বসেছে। টেবিলে চা, বিস্কুট, নোটবুক, আর একটা স্পিকারে বাজছে নানান রকম গান। না, কোনো পরিচিত সিঙ্গারের গাওয়া গান নয়, সপ্তপর্ণার খালি গলায় রেকর্ড করা একটা গান। আর সঙ্গে সোফার এক কোণে সপ্তপর্ণা ইউকুলেলে নিয়ে বসে টুংটাং করে চলেছে। সংযুক্তা সোফার কোণে আধ শোয়া। হঠাৎ করে আমাকে ফোন করে জরুরি তলব। সত্যি বলতে কি, ওদের বাড়িতে খুব একটা যাতায়াত আমার কখনোই ছিল না। ওই ওর সঙ্গে বন্ধুত্ব 2-1 দিন জমে ওঠার পর ওই 1-2 বার গেছি। এই প্রথমবার যখন কাকিমার অনুপস্থিতিতে সংযুক্তা আর সপ্তপর্ণার সঙ্গে জরুরি বৈঠকে আমি হাজির হলাম। আমি সোফার এক কোণে একটু জড়সড় হয়ে বসলাম। সপ্তপর্ণা ইউকুলেলে বাজানোর সঙ্গে সঙ্গে নোটবুকে কিছু একটা লিখছে। হ্যাঁ, তারপর বল সংযুক্তা, কি বলবি বলছিলি? এবছর আমরা যদি সেই ঘন করে আলতা পরে রবীন্দ্র জয়ন্তী যদি না করি, একটা একদম নতুন কিছু করি।
মানে কি করবি? আগুনের পরশমণির র্যাপ ভার্সন? দেখিস, যা করবি একটু ভেবেচিন্তে করিস। আমাদের পাড়ায় কিন্তু অনেক সব বুদ্ধিজীবীরা রয়েছে, তাদের আবার এই সমস্ত আধুনিকতা দেখলে গায়ে ফোসকা পড়ে যেতে পারে। আমার বাড়ি তো এসব আকছারি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, ভাব, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, একদম ডিজে বিটে, একদম ধামাকা। প্লিজ সংযুক্তা, তুই যদি ওইভাবে পারফর্ম করিস না, রবীন্দ্রনাথ নিজের কবিতা ফিরিয়ে নেবেন। আর শোন, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের জাতীয় সম্পদ, মাথায় রাখবি। তাই যতই আধুনিকতা আসুক না কেন, রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু কোনো ইয়ার্কি চলবে না। একদম, আই এগ্রি। আহা, কবিগুরু তো মডার্ন মানুষ ছিলেন। উনি নিজে থাকলে বলতেন, কিরে ইডিয়াম ভার্সন করছিস না? আমি কিন্তু একটু সিরিয়াস কিছু করতে চাই। সংযুক্তা, তুই তোর ছ্যাবলামিটা একটু বন্ধ কর। আর যাই হয়ে যাক না কেন, রবীন্দ্রনাথ নিয়ে মজা করার কিন্তু বিষয় না। আমরা যতই আধুনিকতায় মোড়াতে চাই, রবীন্দ্রনাথ আমাদের কাছে কিন্তু আবেগ। আবির, তুমি বলো তো, তোমার কি মত? আমি চাই তুমি যা বলবে সেটাই হবে। আরে বাহ, কি ভদ্র, কি অনুগত। তুমি যা বলবে সেটাই করি। আহা, কবিগুরু না যদি এসব দেখতেন, এক্ষুনি একটা প্রেমের কবিতা লিখে ফেলতেন। না না, সেরকম কিছু না। মানে আমি চাই তোমরা যেটা প্ল্যান করছো সেটা যেন ভালো হয়, ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমার না একটা আইডিয়া আছে। আচ্ছা, যদি একটা নাটক করি, রবীন্দ্রনাথের চিঠিপত্র থেকে নির্বাচিত কিছু অংশ নিয়ে আধুনিক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে, প্রয়োজনে আমি স্ক্রিপ্ট লিখব। দারুণ আইডিয়া। তোমাকে মানে তোমায় মানে আমি বলতে চাইছি, তোমাকে মঞ্চে দেখলে আলাদা একটা ছোঁয়া আসবে নাটকে। হে হে, ছোঁয়া তো আসবেই। বিশেষ করে আবিরের হৃদয় মঞ্চে ছোঁয়া তো পড়েই গেছে বহুদিন, তাই না আবির? সংযুক্তা, আরে ওসব কি বলছিস? তোর মুখে না যা আসে তাই বলে যাস। আমি কিছু বলছি না রে, শুধু বললাম কারোর কারোর চোখে তুই যখন বলিস তখন এই গানটা বেজে ওঠে। কোনটা বলতো? চিরদিনই তুমি যে আমার। ওয়েল, এবার প্ল্যানিংটা কিন্তু সিরিয়াসলি করবো প্লিজ। শোন, তুই তোর ওই ঠাট্টা ইয়ার্কিগুলো একটু থামা। দেখ, এই কাজটা কিন্তু সপ্তপর্ণার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আধুনিকতায় রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করা মানে কিন্তু সরাসরি কাকিমার সঙ্গে একদম ওই কি যেন বলে, সম্মুখ সমরে নামা, তাই তো? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ। হ্যাঁ, আবির কিন্তু একদম ঠিকই বলেছে। এই মেয়েটা একদম সিরিয়াসনেসটা না বোঝে না। সংযুক্তা, তুই কিন্তু সঞ্চালনা করবি তোর ওই কৌতুকবাজ ভঙ্গিতে। আবির, তুমি মিউজিক ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড সামলাবে। আমি তোমাকে সবটা বুঝিয়ে দেব। পারবো? হ্যাঁ পারবে। আর আমি তোমাকে স্ক্রিপ্টটাও দিয়ে দেবো, মানে স্ক্রিপ্ট যেটা আমি লিখবো আর কি। ঠিক আছে, তবে একটা অনুরোধ, শেষের গানটা তুমি গাইবে প্লিজ। মানে হ্যাঁ, তুমি, তোমার গাওয়া ওই পুরানো সেই দিনের কথা, মানে খুব ভালো লাগে আর কি। আহারে, হৃদয় নিংড়ানো আবেদনে প্রেমের কবিতার গল্প, ভাই রে ভাই। সংযুক্তা, একটু থামবি? কেন রে, আমি তো কিছুই বলিনি, শুধু বললাম পুরানো সেই দিনের কথা। শুধু গান নয়, কিছু জনের জন্য পুরনো ভালোবাসার ইঙ্গিত। আমি আসলে বলতে পারিনি আগে, কিন্তু তোমার পাশে থাকলে কেমন যেন একটা শান্তি লাগে, জানো সপ্তপর্ণা। জানি না এসব কি বলছো তুমি, কিন্তু শুনতে আমার বেশ ভালোই লাগছে। ওকে ওকে, আমি বুঝে গেছি। এবারে রবীন্দ্র জয়ন্তীর থিম প্রেম কবিতা আর এক কাপ চা, আর সঙ্গে সংযুক্তার ঠাট্টা। ঠিক বলেছ, কারণ প্রেম যতই গভীর হোক, ইয়ার কি ছাড়া মনে হয় না জমে বলে। তারপর এলো সেই মোক্ষম সময়, যেদিন সপ্তপর্ণা উষারানী আন্টিকে জানালো তার রবীন্দ্র জয়ন্তী পালনের প্ল্যানিং।
মা, এবার আমাদের পাড়ার যে রবীন্দ্র জয়ন্তীটা আমি আর আমার বন্ধুরা মিলে করব। একটা নতুন ভাবনা নিয়ে, একটু আলাদা রকমের কনসেপ্ট। তাই তোমাকে আমরা বিশেষ অতিথি হিসেবে কিছু বক্তৃতা রাখার জন্য অনুরোধ জানাবো। বাংলা সাহিত্যের ছাত্রী এবং শান্তিনিকেতনের ছত্রছায়ায় বড় হয়ে ওঠা তোমার মতো মানুষ আমাদের পাড়াতে আছে। অতএব এটা তো আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ, তাই না? কি বলছিস কি তুই? রবীন্দ্র জয়ন্তী আবার নতুন কনসেপ্টে? এ কি ছেলে খেলা নাকি? না মা, ছেলে খেলা না। আমরা রবীন্দ্রনাথকে বুঝতে চাই আমাদের ভাষায়। আমরা ওনার গানে, কবিতায় আমাদের প্রশ্ন, আমাদের সময়কে খুঁজতে চাই। তাহলে কি সেই চিরাচরিত হে নূতন গাওয়া হবে না? আমার মুক্তি আলোয় আলোয় থাকবে না? ঐতিহ্যটা তাহলে গেল কোথায়? থাকবে তো, কিন্তু আমাদের মতো করে। আমরা স্পোকেন ওয়ার্ডের মধ্যে মিশিয়ে রবীন্দ্রনাথকে পড়ব। নাচে নাট্যে আধুনিক ছোঁয়া থাকবে, ডিজিটাল আর্টের প্রজেকশন থাকবে। ও মা গো, এখন রবীন্দ্রনাথ ডিজিটাল আর্টের প্রজেকশন? মানে এলইডি লাইটে গুরুদেব? ভাবতেই পারি না। মা, তুমি না বলো রবীন্দ্রনাথ চিরন্তন? তাহলে ওর ভাবনাকে যদি আমরা আজকের প্রজন্মের ভাষায় বলি, তাতেই তো ওর চিরন্তনতাই প্রমাণ হয়, তাই না? চিরন্তন বললেই কি সবকিছু খেয়াল খুশির ব্যাপার? রবীন্দ্রনাথ এক ধরনের সংযম, এক ধরনের গাম্ভীর্য। ওর সৃষ্টির মধ্যে এক নীরবতা আছে, সেটা ডিজিটাল উদযাপনে তো হারিয়েই যাবে। আমরা ডিজে আনছি না, কিন্তু ভাবছি যে একটা ফিউশন ইনস্ট্রুমেন্টাল আনবো রবীন্দ্রসঙ্গীতের সাথে। অনেকেই তো করে এখন। হ্যাঁ, তাই তো। সবাই করছে বলেই কি সব ঠিক? রবীন্দ্রনাথকে বুঝতে গেলে সময় লাগে, সেই মনটা লাগে। এখনকার ছেলে মেয়েদের কাছে সবই যেন কন্টেন্ট। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? আমরা কেউ মন দিয়ে কিছু বুঝি না। আমি যখন দারিদ্র্যের গর্ব পড়ি, তখন আমার মনে হয় ওটা আজও প্রাসঙ্গিক। আমি যখন মেঘ বলেছে যাবো যাবো শুনি, আমার ভিতরটা না কেঁপে ওঠে। তা জানি, তুই পড়িস, অনুভব করিস, কিন্তু সবাই হয়তো তোর মতো করে ভাবে না। সবাই যদি নিজেদের ফিউশন প্রেজেন্টেশন করার স্বার্থে শুধুই চমক দেখায়, তবে তো আসল রবীন্দ্রনাথ রাবীন্দ্রিকতা সব হারিয়ে যাবে। আমরা নাটক করব শেষ প্রশ্ন অবলম্বনে। আমি নিজেই স্ক্রিপ্ট লিখেছি। ওখানে থাকবে বর্তমান সময়ের তরুণদের দ্বন্দ্ব। তুই লিখেছিস স্ক্রিপ্ট? হ্যাঁ, ওখানের চরিত্রেরা রবীন্দ্রনাথের লেখা দিয়ে নিজেদের কথা বলবে, ওর সৃষ্টির মধ্যে দিয়ে নিজেদের পথ খুঁজবে। এইভাবে যদি সত্যি ভাবনা থাকে, তাহলে তাহলে দেখা যাক। কিন্তু একটাই কথা, যেন রবীন্দ্রনাথ শুধু একটা অনুষ্ঠান না হয়ে ওঠে, যেন উনি একটা অনুভব হয়ে থাকেন। প্রমিস মা, এই অনুভবটাই তো আমাদের নতুন পথের শুরু। তাহলে আমিও এবারে প্রথম সারিতে বসে দেখব তোদের আয়োজন করা রবীন্দ্র জয়ন্তী। আর আমি চাই তুমি শেষে এসে একটু গান গাও, আকাশ ভরা সূর্য তারা। তোমার গলায় শুনলেই তো আমাদের শুরুটা পূর্ণ হয় মা। অবশেষে প্রতীক্ষার অবসান। রবীন্দ্র জয়ন্তীর সন্ধেটা যেন জাদুর মতো ছিল। চারিদিক আলোয় আলোয় ঝলমল করছিল। মঞ্চের আশেপাশে তখনও উদযাপনের সুর, আর সেই সুরের মাঝেই সপ্তপর্ণার চোখে চোখ রাখি আমি। ভালোবেসে সখী
যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়ে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। না না, আর দেরি করা ঠিক হবে না। এটাই তো শ্রেষ্ঠ সময় নিজের মনের কথাখানা নিজের মনের মানুষটাকে খুলে বলার। সপ্তপর্ণা তখন ক্লান্ত, কিন্তু তৃপ্তির হাসি লেগে আছে মুখে। এই প্রথম আমার কবিতা আবৃত্তি, তাও আবার রবীন্দ্রনাথের কবিতা, নিজের মতো করে নিজের কাছের মানুষটার সঙ্গে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই ছিল আজকের শুক্রবারের ছোট গল্প প্রেমের জোয়ারে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। সঙ্গে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি খারাপ লেগে থাকে তাহলে না হয় ডিসলাইক বাটনটাই প্রেস করে দাও। কি আর করা যাবে, চেষ্টা করব পরে আরও পছন্দসই ভালোবাসার গল্প আনতে। চলো এবার চটপট ঘোষণা করে ফেলি আগের পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতা ছিলে তাদের নাম। তারা হলে ঈশানী ঘোষ, সঞ্জয় দাস, শুভঙ্কর মহিষ, শান্তনু বর্মন, মোহিনী ভট্টাচার্য, সৌমদীপ দাস, জয়শ্রী কুমারী, ঋতু সর্দার, উপাসনা সামন্ত,
তুষার হাজরা, বর্ষা বাগ, মহাদেব রয়, সুব্রত মান্না, প্রীতম সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সপ্তপর্ণা কোন সাহিত্য নিয়ে পড়াশোনা করছে? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট টাইপ করে ফেলো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এই পর্যন্তই। তবে যেতে যেতে আরও একবার মনে করিয়ে দিই, মনে আছে তো? আগামীকাল শনিবার রাত্রি ঠিক 11টায় একটা হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আমরা আসছি, শুধুমাত্র ভূত চর্চা চ্যানেলে। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। তারপর আবার প্রতি সপ্তাহের মতো আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ ভালো থেকো সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।